আজকে যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা বলিউডের ব্লকবাস্টার জয়ওয়ান সিনেমা, যেখানে শাহরুখ খান দুটো দারুণ চরিত্রে অভিনয় করেছে। একজন ন্যায় বিচারের জন্য পাগল, আর একজন দেশের সিস্টেম পাল্টে দিতে উঠে আসা শক্তিশালী সৈনিক। এই গল্পে আছে আবেগ, প্রতিশোধ, দুর্নীতি, সিস্টেমের বিরুদ্ধে বিদ্রোহ, সাথে আছে নয়নতারা আর দীপিকা পাডুকোন। পুরো ভিডিওটা দেখলে মুভির সব টুইস্ট পুরো পরিষ্কার হয়ে যাবে। মুভিটা শুরু হয় মুম্বাই। ঘটনাটা দেখায় 30 বছর পর। মেট্রো ট্রেন আসলো, কিছু প্যাসেঞ্জার উঠলো, পরপর কয়েকটা ক্যারেক্টারকে দেখালো। কালকি একজন গিটার নিয়ে মেট্রোতে উঠলো, জাহ্নবী হিলানা ট্রাফিক সিগন্যাল হ্যাক করে পুরো সিগন্যালটা উল্টোপাল্টা করে দিল। পুরো রাস্তাটা ট্রাফিক জ্যাম হয়ে গেল। এই বোনের 20 মিনিট পর পরীক্ষা শুরু হবে। মেট্রোতে উঠলো লক্ষ্মী, ইরাম আরো একজনকে দেখালো মাথা ব্যান্ডেজ করা, মেট্রোতে উঠলো। কিছুক্ষণ ট্রেন চলার পর মেট্রো হাইজ্যাক হয়। একদল অস্ত্রধারী মহিলা পুরো ট্রেন দখল করে। একজন পুলিশ আসলো, মহিলাদের বলছে বন্দুক নিচে রাখো। তখনই মাথা মোড়ানো ভয়ঙ্কর ব্যক্তিকে দেখালো, এটাই শাহরুখ খান। জয়ওয়ান সিনেমায় প্রথম এন্ট্রি আজাদ। পুলিশকে ধরে মাথা মুড়িয়ে বেঁধে বসিয়ে দিল। ভয় দেখানোর জন্য এক প্যাসেঞ্জারকে গুলি করলো। ক্যামেরাতে দেখছে যারা ট্রেন নিয়ন্ত্রণ করে তারা তো পুরো ভয় পেয়ে গেল। আজাদ কন্ট্রোল রুমে ফোন করে বলছে, এই ট্রেনে 366 জন প্যাসেঞ্জার আছে, আপনি একজন ভালো লোককে নিয়ে আসুন আমার সাথে ভালোভাবে কথা বলার জন্য। তখনই এন্ট্রি হলো নয়নতারা দেবী, মুভিতে নর্মাতা, লেডি পুলিশ। আজাদ বলছে, আমরা বারবার ভোট দিয়ে নতুন সরকারকে নিয়ে আসি, কিন্তু কিছু পরিবর্তন হয় না। আমার কোনো সরকার দরকার নেই, তার জন্য আমি এই হাইজ্যাক করেছি। নর্মাতা বলছে, ঠিক আছে, আপনার কি চাই? আজাদ বলছে, একটা গান শোনাও তো। নর্মাতা বলছে, কি? আজাদ বলছে, বেকারারিওয়ালা সং। আজাদ বলছে, 5 মিনিট 14 সেকেন্ডে গানটা শেষ হবার আগে এগ্রিকালচার হাই মিনিস্টার যেন আপনার ওখানে আমার সাথে কথা বলে। নর্মাতা বলে, 5 মিনিটের মধ্যে আনা অসম্ভব। আজাদ বলল, গান শেষ হলে মিনিস্টার না আসলে 1 মিনিটে একটা করে প্যাসেঞ্জারের লাশ পড়বে। গানটা শুরু হলো, ওদিকে গাড়ি করে মিনিস্টার আসছে। ড্রাইভার গানটা চালু করেছে। মিনিস্টার বলছে, গান বন্ধ করো, এখন কি গান শোনার সময়? ড্রাইভার বলছে, স্যার এই গানটা শেষ হওয়ার আগে কন্ট্রোল রুমে পৌঁছাতে হবে, শুধু টাইমের জন্য শুনছি। মিনিস্টার কন্ট্রোল রুমে এসে পাঠ নিয়ে বলছে, কোন লেডি আমাকে এখানে নিয়ে এসছে? নর্মাতা বলছে, স্যার হাতে 14 সেকেন্ড সময় আছে, আপনি ফোনে কথা বলুন। মিনিস্টার বলছে, আমি কি ওই হাইজ্যাকের সাথে স্যার স্যার বলে কথা বলবো? নর্মাতা বলছে, হ্যাঁ, জনতার জন্য বলতে হবে। এই দিক গান চলছে, আজাদ তো পারফর্ম করছে, বন্দুক শুট করবে। ফোন আসলো মিনিস্টারের। আগ্রি মিনিস্টার তো হাত জড়ো করে স্যার বলে বলছে, আমি কি সেবা করতে পারি? আজাদ বলছে, আমি আপনাকে প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন তাহলে এদের জীবন বাঁচবে। মিনিস্টার বলে, দেখো আমি লেখাপড়া করিনি, যা কিছু শিখেছি লোকের দেখে। আজাদ বলছে, প্রশ্ন আপনার ডিপার্টমেন্টের ওপর। তো খেলা শুরু হলো। প্রশ্ন 10281। মিনিস্টার বলে, ওকে। আজাদ বলে, এটাই প্রশ্ন, নম্বরটা মনে পড়ে? মিনিস্টার বলে, আমি এগ্রিকালচার মিনিস্টার, তোমার হয়তো শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে হবে। তাতে কি হয়েছে, আপনি পরের গান ছাড়ো, আমি ততক্ষণে শিক্ষামন্ত্রীকে ডাকি। আজাদ বলছে, আপনি ওখানে বসুন। আজাদ এবার ইমোশন হয়ে চোখের জল ঝরে পড়ছে আর বলছে, 10,281 জন কৃষক আত্মহত্যা করেছিল, আপনি ওই কৃষকদের জীবন বাঁচাতে পারেননি, এই প্যাসেঞ্জারদেরও জীবন বাঁচাতে পারবেন না। মিনিস্টার বলে, আরেকটা সুযোগ দাও। আজাদ বলল, একটা পেন নিয়ে লেখো, 54,000,13,556 টাকা। মিনিস্টার বলে, স্যার 5-10 লক্ষ টাকা হলে আমি ব্যবস্থা করে দিতাম, এত টাকা আমি কিভাবে দেব? আজাদ বলছে, 10 মিনিটের মধ্যে একটা বড় বিজনেসম্যান আপনাকে ফোন করবে। আজাদ আলিয়াকে বলছে, তুমি আমাদের জন্য একটা ফোন করবে। তখন একজন বিজনেসম্যানকে দেখালো। এই সভাটা হচ্ছে কালেক্টরের মৃত্যু সভা। এই কালই 2 দিন আগে ওই কালেক্টরের সাথে কি করেছে সেটাই বলছে। কালেক্টর স্যার বলে, এখান থেকে চলে যাও, আমি ওই কাগজে সই করব না।
ফ্যাক্টরি হলে ওখানের হাওয়া বিষাক্ত হয়ে যাবে, নিঃশ্বাস নেওয়া আর যাবে না। কালী ওর পিএকে বলছে ওষুধ দাও। যখন খুব রাগ হয় ডক্টর বলেছে নীল ওষুধ খেতে, কেউ যদি রাগিয়ে দেয় তাকে লাল ওষুধ খাওয়াতে। ছোট একটা ঝিনুক নিয়েছে, বাবা না যদি ওষুধ খায় এই বাচ্চাটাকে ওষুধ গুলে খাওয়াবে। কি করবে, কোনো উপায় না পেয়ে কালেক্টর সাহেব সই করে দিল। কালী বলছে আমি তোকে ছেড়ে দিতাম, কাল যদি তুই আমার নামে কেস করিস। ঘুষখোর পুলিশের সামনে কালী এই কথাগুলো মঞ্চে বলছে। আলিয়া ফোন করেছে, সুরাজ বলে ডাক দিল। একটা ফোন নিয়ে মিনিস্টারকে দিল। কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করলো। মিনিস্টার বলে কালীর বেটি ওই ট্রেনে আছে, সব টাকা দিতে রাজি আছে কালী। কন্ট্রোল রুম তো আজাদের ফোন নাম্বার ট্র্যাক করছে। কালী তো তার হাতে চোখের ফিঙ্গার দিল, সাথে একটা নীল ওষুধ খেয়ে টাকা ট্রান্সলেট করলো। আলিয়া আজাদকে বলতে থাকে আপনি চিট, আমাকে ব্যবহার করে আমার বাবার কাছ থেকে এত টাকা নিলে। আজাদ বলছে হ্যাঁ আমরা চোর, কিন্তু কেন জানো? তোমার বাবা এর বাবার সাথে কি করেছিল জানো? ঘটনা দেখালো অতীতে। কলকির বাবা কালকির বাবার কাছে কালী 44,000 টাকা পেত, তার জন্য জুতোর বাড়ি মেরেও হলো না, পুরো গ্রামবাসীর সামনে শরীরের কাপড় খুলে নিল। তাড়াতাড়ি করে মা একটা কাপড় এনে বাবার শরীরটা ঢাকা দিল। কালকিকে পরীক্ষা দেওয়ার জন্য বাবা হাসি মুখে গাড়িতে তুলে দিয়ে এসে যা করলো, গাছেতে ঝুলে তার জীবনটাই দিয়ে দিল। কালকির বাবার এখনো সৎ কাজ হয়নি, কালীর লোক এসে ফের টাকা চাচ্ছে। কালকি এসে মানল একটা বেলচার বাড়ি। আজাদ বলছে এই ঘটনা শুধু কালকিদের না, কাশ্মীর থেকে কন্যাকুমারী সব কৃষকদের এই একই গল্প। টাকা চলে এসছে, যাকে গুলি করেছিল সেই মেয়েটা উঠল, ট্রেন চালু হলো, সব যাত্রীকে টাকা দিল। ওদিকে পুলিশ ফোর্স রেডি হলো আজাদকে ধরার জন্য, সব জানালার কাছে স্প্রে করে দিল। ট্রেন স্টেশনে থামলো, বাইরে ধোঁয়া গ্যাস ছাড়লো। এত বন্দুক নিয়েছে, গুলির বৃষ্টি তো হবে, সাথে বোমা বিস্ফোরণ। ওই মেয়েগুলো একজন একজন করে পুলিশের সামন দিয়ে চলে গেল। নর্মদা ট্রেনে এসে দেখে একটা রোবট পুতুলে টেপ রেকর্ডার। যে অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিল ওই অ্যাকাউন্ট চেক করে দেখে টাকা নেই। ওই টাকা 7 লক্ষ অ্যাকাউন্টে পাঠিয়েছে, আর সেই 7 লক্ষ লোক হলো গরিব কৃষকরা। ওই মেয়েগুলো বেলামগার থানায় থাকে, আর আজাদ ওই থানার পুলিশ। আলিয়া তার বাবাকে বলছে যে হাইজ্যাক করেছিল তার নাম বিক্রম রাঠোর। কালী তো আগের কথা ভাবছে। আজাদের বাড়ি দেখালো, আজাদের বিয়ের জন্য মেয়ে পক্ষ দেখতে এসছে, কিন্তু মেয়ে আসেনি, মেয়ের মেয়ে এসছে। এই বাচ্চাটা হলো সুজি। আজাদ বলছে তোমার মায়ের জন্য ছেলে দেখছো? সুজি বলে না, আমি আমার বাবাকে খুঁজছি। সুজি আর আজাদের মধ্যে অনেকটা গল্প হলো। এই গল্পের মধ্যে বাবা আর মেয়ের একটা সম্পর্ক তৈরি হলো। সুজি একটা সেলফিও তুলে নিল। ঘটনা আসে নর্মদার কাছে। ট্রেন হাইজ্যাক নিয়ে কোনো প্রমাণ পেল না। সেই পুলিশকে দেখালো, কতগুলো ফাইল নিয়ে এসে কিছু কাগজ ছিঁড়ে নিল। আজাদ স্কুলেতে এসছে, গার্জেন সই করেছে। তখনই সুজির মা এসছে, আর সুজির মা হলো নর্মদা। দুজন একটু আলাপ করলো। আর সুজি হয়েছে কিভাবে সেটা বলি। নর্মদা একটা রিলেশনে ছিল, একদিন জানতে পারলো প্রেগনেন্ট। ছেলেটা বলছে যদি বাচ্চাটা নষ্ট করো তাহলে বাড়িতে কথা বলবো। নর্মদা বিয়ে না করে সুজিকে বেছে নিল। আজাদ কি কাজ করে ওই কাজটা নর্মদাকে বলতে যাবে, সেই সময় সুজি আসলো। কথা ঘুরে গেল। একটা বক্তৃতা সভাতে এই নেতা বলছে আমি সব সরকারি হসপিটালে কোনো অসুবিধা রাখিনি, এখানে কেউ যদি আমাকে গুলি করে আমি প্রাইভেট হসপিটালে যাব না, আমার ওই সরকারি হসপিটালে আমাকে নিয়ে যাবে। আমার বুকে গুলি করো আর নিয়ে চলো আমার ওই হসপিটালে। যেই কথা সেই কাজ, সঙ্গে সঙ্গে করলো বুকে গুলি। 5-6টা গাড়ি আসলো, বোম মেরে উড়িয়ে দিল। চারিদিকে ধোঁয়া আর ধোঁয়া। গাড়িতে নেতাকে তো তুললো। কিছু দূর যাওয়ার পরে গাড়ির দরজা খুলে দেখে নেতা নেই। নেতা কোথায়? আজাদ নিয়ে গেল সেই সরকারি হসপিটালে, নিয়ে আসলো হুইল চেয়ার। মন্ত্রীর পিয়ন তো অস্থির হচ্ছে। আর একটা ডক্টরকেও কিডন্যাপ করেছে। আর এই হসপিটালের এদিক ওদিক চারিদিকে বোম দিয়ে রাখলো। আবার লাইভ ভিডিও। আজাদ বলছে আমি বিক্রম রাঠোর, মন্ত্রীকে কিডন্যাপ করেছি। এই সরকারি হসপিটাল মন্ত্রীকে কি বাঁচাতে পারবে? এই ডক্টর ভয়ে ভয়ে বলছে হেলথ মিনিস্টারের অবস্থা খুব খারাপ। সঙ্গে সঙ্গে পাখি উড়ল, নর্মদা আসলো।
নর্মদা বলছে এখন কত টাকা লাগবে। বিক্রম বলছে টাকা নেওয়ার আগে একটা সত্যি কথা স্বীকার করতে হবে। আজ থেকে প্রায় 3 বছর আগে এই হসপিটালে একটা সত্যি মিথ্যাতে প্রমাণ হয়েছিল। এই হসপিটালের মিনিস্টার জজ এখানকার হেলথ সেক্রেটারি, ওকে বলে ওর টিম এসে সত্যি কথা স্বীকার করতে বলো। ফোন করে বল দো সাচ। জজ বলে সত্যি বললে আমার চাকরি যাবে। কালী বলে মিথ্যা বললে তোমার জীবন যাবে। জজ বলে আমি একা যুক্ত নাই। জজ বলছে আমি হেলথ সেক্রেটারি। আজ থেকে প্রায় 3 বছর আগে 57টা বাচ্চাকে চিকিৎসা করার জন্য এই হসপিটালে নিয়ে এসেছিল। আর ওই বাচ্চাগুলোর অক্সিজেনের প্রয়োজন ছিল। আর এই হসপিটালের চিকিৎসা করত ইরাম তার ওপরের পোস্টে ফোন করে বলছে অক্সিজেনের প্রয়োজন, না তো বাচ্চাগুলো বাঁচানো যাবে না। ইরামকে বলছে 2-3 দিন পরে অক্সিজেন দেব। ইরাম বলছে আজকেরই অক্সিজেন দিতে হবে, না তো আমি হেলথ সেক্রেটারির সাথে কথা বলবো। ইরামকে তো অক্সিজেন দিল না, উল্টে আরো ছোট করলো। ইরামের কিছু বন্ধু আসলো, ছোট অক্সিজেন মাস্ক দিল। ইরাম হাতে পায়ে ধরে অক্সিজেন জোগাড় করে নিয়ে আসলো, কিন্তু বাচ্চাগুলো আর বাঁচলো না। একে একে সব বাচ্চা মারা গেল। আর দোষ হলো এই ইরামের ওপর। ইরামের ভুল চিকিৎসার জন্য বাচ্চারা মারা গিয়েছে। কোনো অক্সিজেন সিলিন্ডারের দরকার ছিল না। আদালত থেকে রায় দিল, ইরামকে জেলে বন্দি করলো আর 2 বছরের জন্য তার ডাক্তারি লাইসেন্স কেড়ে নিল। এই কথা শুনে বাচ্চার মা বাবা কি আর ছেড়ে দেবে? জজ বলছে সত্যি কথাটা হলো ওই সব বাচ্চার মৃত্যুর জন্য দায় আমি আর আমার হসপিটালের ম্যানেজমেন্ট। ইরামের কোনো দোষ নেই। এবার এই পিএ বলছে অপারেশন করতে হবে না, সালারের জুতোর বাড়ি মারো। বিক্রম বলছে আমি 234টা সরকারি হসপিটালের ইমেল করেছি, 10 ঘন্টার মধ্যে সব হসপিটাল যেন কমপ্লিট হয়ে যায়, না তো মুখ্যমন্ত্রী মারা যাবে। এদিকে অপারেশন হচ্ছে, ওদিকে হসপিটাল গড়ছে। যে হসপিটালটাতে হাইজ্যাক করেছে নর্মদা চারিদিকে পুলিশ পাঠিয়ে দিল। চারিদিকে তো পুলিশ ছড়িয়ে দিয়েছে, একটু গুলি বোমার বৃষ্টি তো হবেই। একটা মূর্তি ছিল, মূর্তির মাস্ক সরাতে বোমা বাস্ট হলো। এখানে বেশ লম্বা পুলিশ আর বিক্রমের টিমের মারামারি হলো। বিক্রম হেলিকপ্টারে উঠেছে, পেছন পেছন নর্মদাও উঠতে গেছে। বিক্রমের মুখে থেকে মাস্কটা খুলে নর্মদা নিচে পড়ে গেল। ওই মাস্কটাতে চুল লেগেছিল, সঙ্গে সঙ্গে চুল পরীক্ষা করতে চলে গেল। ডক্টর বলছে এই মাস্কের চুল 1জন 2জনার না, 50-60 জনার চুল আছে, আর বয়সও আলাদা আলাদা। নর্মদাও ছাড়ার পাত্রী না, সঙ্গে সঙ্গে ফটোগ্রাফারকে নিয়ে আসলো। 30 থেকে 45 বছর পর্যন্ত বিক্রমের ছবি আঁকতে। কালী একজনের সাথে দেখা করতে যাবে, মনীষ কালীর ভাই। যতদিন না ফিরে আসে কালীর সাম্রাজ্য, এই মনীষ দেখাশোনা করবে। অন্যদিকে বিয়ের অনুষ্ঠান শুরু হলো আর ছবিও আঁকা শুরু হলো। পরের ঘটনায় আজাদ বলছে নর্মদা আমি একটা কথা বলতে চাই। নর্মদা বলতে থাকে আজ আমাদের প্রথম রাত, একটু রোমান্টিক না হয়ে তুমি সিরিয়াস মুড হবে। তখনই আজাদের ফোনে সেই মহিলা গ্রুপ ফোন করে। নর্মদা ঘরে এসে ওর ফোনটা খুলে দেখে ফোনে ফটো পাঠিয়েছে। অন্যদিকে আজাদ ফোনেতে বলছে নর্মদাকে আমি সব সত্যি কথা বলে দেব। আজাদের ফটো দেখে সঙ্গে সঙ্গে ড্রয়ারে খুলে বন্দুক নিয়ে আজাদের দিকে ধরে বলে মিথ্যা। সুজি তোমার কি ক্ষতি করেছে, তুমি ওকে ঠকিয়েছ বলে গুলি করলো। আজাদের ঘরটা বাইরে থেকে মনীষের লোক পুরো ঘিরে নিয়েছে। মনীষ বলছে কি প্ল্যান, আমাদের থেকে পয়সা চাইতো, ও পয়সা বের করত, পয়সা নিয়ে চলে যেত, ও ম্যাডাম ধরার নাটক করত। মহিলা টিমও চলে এসছে। নর্মদাকে গুলি করবে, একটা বড় লাঠি ছুড়ল, অস্ত্র দিয়ে মারা শুরু করলো। চারিদিকে আলো জ্বলে উঠল। গালে পাইপ দিয়ে ধোঁয়া উড়িয়ে গানের তালে তাল দিয়ে মেরে মুড়ে সবাইকে সাইজ করে দিল। মনীষ বলছে এই কে তুই? আজাদকে কাঁধে নিয়ে বলে রাঠোর, বিক্রম রাঠোর বলে গুলি করল। কালীবাবু তো মিটিং করছে, এই মিটিংয়ের ভাষা কিছু বুঝতে পারিনি। কানে ফোন ধরে চলে আসলো ভাইয়ের কাছে, ভাইয়ের পায়ে জুতোখানি পরিয়ে দিল। দৃশ্য পরিবর্তন হয়ে নর্মদাকে দেখালো। নর্মদা বলছে আজাদ এই জেলের পুলিশ, আর ওই 6 জন মেয়ে এই জেলে থাকে, আজাদের সব প্ল্যানের সাথে যুক্ত থাকে।
সত্যিটা জানতে হবে। শার্টের কলাটে একটা ক্যামেরা নিল। নর্মদা নিজে কাঁচে ধাক্কা খেলো। নর্মদাকে টানতে টানতে সেই মহিলা টিমে ফেলে দিয়ে আসলো। কি প্ল্যান! জেলের মেয়েরা সব আজাদ আজাদ বলছে। নর্মদা জলের গ্লাস ফেলে বলে, আমি একজন পুলিশ অফিসার, তোমাদের জন্য এখন আমি এই জেলে। তোমরা আজাদ আজাদ করছো, ও মিথ্যাবাদী, বেঈমান, কিডন্যাপার। লক্ষ্মী বলছে, তুমি রাগ করবে, এটা স্বাভাবিক। আজাদকে জানার আগে তোমাকে কিছু অতীতের ঘটনা জানতে হবে। বিক্রম ঐশ্বরিয়া কে? ঘটনা আসে 1986 সালে। একটা কুস্তি প্রতিযোগিতা দেখালো। বিক্রম কুস্তি লড়ে জয়ী হলো। এবার বিক্রমের সাথে কুস্তি লড়বে ঐশ্বরিয়া। বিক্রমের সাথে কুস্তি লড়ে ঐশ্বরিয়া জয়ী হলো। পরের ঘটনায় পুলিশ মিটিংয়ে বলছে, বর্ডারের পাশে 40টা ট্রাক ড্রাইভার সমেত টেররিস্টরা কিডন্যাপ করেছে। ওদের ধরার জন্য একটা টিমে 32 জন সৈনিক পাঠিয়েছিলাম। 32 জনের মধ্যে 26 জন মারা গিয়েছে। 6 জন টেররিস্টদের কাছে বন্দি আছে। বিক্রমকে বলছে, আমি 40টা ট্রাক ড্রাইভার সমেত আর 6 জন সৈনিককে চাই। তোমাকে উদ্ধার করতে হবে। এখানে কথা হলো 100 কোটি হিন্দুস্তানের ভরসা আমাদের কাছে। যুদ্ধ করার জন্য বিক্রম টিম নিয়ে বেরিয়ে গেল। হাতে বন্দুক নিয়ে গুলির বৃষ্টি শুরু হলো। কিছুক্ষণ বন্দুক চলার পর বন্দুক আর কাজ করে না। বিক্রম হাতে কিছুক্ষণ মারামারি করলো। এক সৈনিক আহত হলো। আরেক টেররিস্ট এসে চারিদিকে গুলি করছে। যে সৈনিক আহত হয়েছিল সে বুঝেছে আমরা আর বাঁচব না। সৈনিক বুকে বোম বেঁধে সরি বলে টেররিস্টের সামনে বেরিয়ে গেল। টেররিস্ট তো বুকে গুলি করে পুরো বুকটা ঝাঁঝরা করে দিল। দুটো বোম নিয়ে ছুড়ে দিল টেররিস্টের গাড়িতে। সেই 6 জন সৈনিককে নিয়ে চলে আসলো। মঞ্চে বলছে, অগ্নি টিম আবারও জয়ী হলো। বিক্রমকে তো মেডেল দিল। বিক্রম বলছে, এই মেডেল আমার বুকে দিয়েছে, বুকটা ভারী লাগছে। আমাদের 27 জন সৈন্য মারা গিয়েছে। যুদ্ধের সময় আমাদের বন্দুক কাজ করেনি। আমাদের আগে যে 26 জন সৈনিক মারা গিয়েছিল তাদেরও বন্দুক কাজ করেনি। একই কোম্পানির বন্দুক ছিল, তাই ওরাও মারা গিয়েছিল। আমি বলবো এই কোম্পানিতে তদন্ত করতে, আসল সত্যিটা সামনে আসুক। বন্দুকের কোম্পানিটা ছিল কালির। কালীকে ম্যানেজার বলছে, পুলিশ তদন্ত করবে, আমাদের বন্দুকের জন্য সৈন্যরা মারা গিয়েছে। কালী উল্টে বলছে, বন্দুকের জন্য মারা যায়নি, যুদ্ধের সময় 1-2 জন তো মারা যাবে, মাথা তো ফাটবে। কে বলেছে তদন্ত করতে? নাম বলল বিক্রম রাঠোর। কেস আসলো আদালতে। কালীকে বলছে, আপনার বন্দুকের জন্য আমাদের সৈন্যরা মারা গিয়েছে। কালী বলছে, আমার কোম্পানির বন্দুক চালাতে গেলে সৈন্যদের বন্দুক চালানো ট্রেনিং দিতে হবে। বন্দুক কিভাবে শুট করে সেটাই দেখাতে দেখাতে বিক্রম কালীর দিকে গুলি করলো। বন্দুক থেকে গুলি তো বের হলো না। স্যাররা বলে, বিক্রম এটা কি মজা? বিক্রম বলছে, স্যার যত ট্রেনিং দিন না কেন বন্দুক থেকে গুলি বের হয় না। আদালত থেকে বলছে, কালীর ফ্যাক্টরি এখন হোল্ডে থাকবে, কেস তদন্ত চলবে। যদি কালী অপরাধী হয় তাহলে কালীর কোম্পানি বন্ধ করে দেবে। বিক্রম বাড়ি আসলো, একটা ছোট ডগিকে দেখালো। সাথে দেখালো ঐশ্বরিয়া, বিক্রমের স্ত্রী। দুজনে একটু কাছাকাছি হবে, বাইরে গুলির শব্দ হলো। ডগিকে মেরে দিল। বিক্রম বাইরে আসতে পিছন থেকে পিঠে একটা ইঞ্জেকশন দিল। কালী এসে ঐশ্বরিয়ার গলা চেপে ধরে, তখন তো ভালো কুস্তি লড়ছিলিস, এখন মার। বিক্রমকে নিয়ে চলে গেল। পুলিশ ঐশ্বরিয়াকে বলছে, তোমাদের ঘরে থেকে এই টাকা বন্দুক পেয়েছি। তোমার স্বামী ডেটা লাইফ দিয়ে খবর পাশ করে। দেশদ্রোহী তোমার স্বামী, তুমি তো কিছু জানো না। আমি এই স্টেটমেন্ট সাজিয়েছি, তুমি একটা সই করে দাও। ঐশ্বরিয়া পেন দিয়ে সই করবে, পুলিশের গলায় পেন গিতে পুলিশকে মেরে দেয়। পাশে বন্দুক ছিল, পুলিশকে গুলি করে। পুলিশ খুন করার দায়ে ঐশ্বরিয়ার ফাঁসি হবে। ঐশ্বরিয়াকে বলছে, বিক্রম দেখা করতে এসছে। স্বামী ভেবে সব কষ্ট ভুলে এক মুখ হাসি নিয়ে দেখে কালী। ঐশ্বরিয়া বলে, বিক্রম কোথায়? বিক্রমকে দেখালো। কালী বলছে, ওই দিন বন্দুক যদি চলতো আমি ওই দিনই উড়ে যেতাম। তোর জন্য আমার মান সম্মান সব ডুবে গেছে। ওই বন্দুক শুট দেখালো। বিক্রমকে 4-5টা গুলি করে লাথি মেরে নিচে ফেলে দিল। কালী ঐশ্বরিয়াকে বলছে, তোমার স্বামীকে মেরেছি, এখনো আমার আগুন নেভেনি, তোমার এবার ফাঁসি হবে। কিভাবে হবে সেটা একটু রঙ্গ করে দেখাচ্ছে।
পরের ঘটনায় ঐশ্বরিয়াকে ফাঁসি দিতে নিয়ে গেল। ঐশ্বরিয়া ওখানে পড়ে গেল। ডক্টর চেক করে বলে প্রেগনেন্ট। আইন অনুযায়ী যতদিন না বাচ্চা 5 বছর হবে মায়ের ফাঁসি হবে না। একটা গানের মধ্যে 5 বছর হয়ে গেল। ঐশ্বরিয়া ছোট্ট আজাদকে বলছে, এই জেলে কত মা আছে বিনা অপরাধে জেল খাটছে, তুমি সবাইকে আজাদ করে দেবে। বাচ্চাটাকে শেষ আদর করে চলে গেল। আজাদ তো মা মা করে কান্না করছে। ঐশ্বরিয়াকে বিনা দোষে ফাঁসি হলো। এই মহিলা আজাদের দায়িত্ব নিল, পড়াশোনা শেখালো। এই জেলেতেই আজাদ পুলিশের চাকরি পেল। ঘটনা আসে বর্তমানে। আজাদের সাথে আমরা 6 জন মিলে একটা টিম তৈরি করে ভালো কাজ করি। আজাদকে দেখালো বিক্রমের সেই 4 জন সৈন্য বন্ধুকে ওই পুলিশ খুঁজে বের করেছে, আর এই পুলিশটাকে বিক্রমই মানুষ করেছিল। অন্যদিকে কালীকে একজন ফোন করে টাকার গাড়ি চাইছে। কালী বলল কাল দেব। এদিকে পুলিশ এসে জেলে বলছে, আইপিএস ম্যাডাম চলো। খবর চলে আসে বিক্রমদের কাছে, জেলের চারিদিকে ক্যামেরা আছে। তারপর নর্মদার সাটে থেকে ক্যামেরাটা বের করলো। এবার বন্ধুর আসল মুখোশ খুললো। নর্মদাকে বলছে, তুমি কি ভাবছো আমি তোমার আন্ডারে কাজ করছি? আরে না, ভুল, আমি তো কালীর আন্ডারে কাজ করছি। নাচতে নাচতে কালীকে ভিডিও কল করে দেখালো। কালী বলে দিল নর্মদাকে বাদ দিয়ে বাকি সব মেয়েদের মেরে দিতে। সুজিকে একটা গাড়িতে বসালো। ক্যামেরায় দেখে ওরা তো বাঁচানোর জন্য বেরিয়ে গেল। নর্মদাকে গুলি করবে, ওই মেয়েরা অ্যাটাক করলো। সুজিকে বাঁচানোর জন্য বিক্রম চলে আসলো। একটু হাতাহাতি মারামারি ভালো মতো এখানে হলো। বিক্রম যেই গাড়ির দরজা খুলেছে, সুজি বলে পাপা। বিক্রম ওর বন্ধুদের কাছে শুনছে এটা আমার বাচ্চা। আর জেলেতে আজাদ রবিকে বেশ ধুলাই দিচ্ছে। মারামারি শেষ হলো, দেখছে লক্ষ্মীর গুলি লেগেছে। গুলি বের করলো, কিন্তু লক্ষ্মীর আর জ্ঞান আসলো না। ইরাম বলছে, যখন আমরা এই যুদ্ধ শুরু করেছি আমরা 6 জন ছিলাম, এখন লক্ষ্মী ছাড়া আমরা লড়বো। লক্ষ্মীর লকেট নর্মদা হাতে পড়ে বলছে, লক্ষ্মীর বদলে আমি থাকবো। কালীর সব টাকার গাড়ি বেরিয়ে যাচ্ছে। আজাদ বলছে, কালী যদি টাকা পাঠিয়ে দেয় তাহলে ভোটের সময় কালীর কথাই সবাই শুনবে। কে কি কাজ করবে সব ঠিক করে নিল। কালী ওর ভাইয়ের চিতায় আগুন দিল। টাকার গাড়ি আসছে, ব্রিজের ওপর থেকে সবাই ঝাঁপ মেরে টাকার গাড়ি ধরলো। চলন্ত গাড়ি, গাড়িতে ড্রাইভারও তো আছে। একটু হাতাহাতি মারামারি, অনেক ভেলকি দেখালো। তারপর টাকার গাড়ি দখল করলো। তারপর দেখছে আরো কত গাড়ি আসছে। বিক্রম আজাদকে বলল, তুমি টাকার গাড়িগুলো নিয়ে চলে যাও, আমি দেখছি। বিক্রমের সাথে আজাদের লোকেদের বেশ অনেকটা গাড়ি রেস হয় এবং বিক্রমকে ধরে ফেলে। কালীর কাছে ফোন আসে, আজাদকে ধরেছে। কালী বিক্রমের বন্ধুদের মারধর করা শুরু করেছে। একজন এসে খবর দেখতে বলছে। খবরে দেখছে আজাদ। লাইফে আজাদ বলছে, এই জেলে 600 জন আসামি আছে, এদের জীবন আমার হাতে আছে। বিকেল 4টেই আমার ডিমান্ড জানবে। কালী বলছে, এটা কি করে হয়? কাল থেকে তো আমার কাছে বন্দি আছিস। কালী তো আর জানতো না ঐশ্বরিয়া একটা বিষ ধান রেখে গেছে। জেল হাইজ্যাক কেস মাধব নায়কের হাতে এসছে। নায়ককে দেখালো সঞ্জয় দত্ত। নায়ক তার সৈন্যকে বলছে কত লোক লাগবে। সৈন্য বলে 20 জন। নায়ক বলে 100 জনকে নিয়ে যাও আর বিজয়ী হয়ে আসো। বোম মেরে গেট খুলে সৈন্যরা জেলের ভিতরে ঢুকে আজাদকে বলছে হাত ওপরে তুলতে। তখন আসে খেলার টুইস্ট। নায়ক বন্দুকের শব্দ গেটের বাইরে থেকে শুনতে পেয়ে ধুতি উড়িয়ে বাইকে স্টার্ট দিতে দিতে বলছে, বডিগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। নায়ক তার সৈন্যকে দেখে তো হাঁ। সৈন্য স্যার স্যার বলে ছুটে এসে বলছে ভিতরে কি হয়েছে। আজাদ ওই 6000 মেয়ের কিডন্যাপ করেনি, ওই মেয়েরা আজাদেরই লোক। আজাদ বলেছে আপনাকে জেলের দেয়ালের 10 ফুট পিছনে সরে যেতে, চারিদিকে বোম পোতা আছে। নায়ক একটু চেক করে দেখে নিল। নায়ক আজাদের কাছে জিজ্ঞাসা করছে, তোমার ডিমান্ড কি? আজাদ বলছে, একটা ভোটের কপি পাঠিয়েছি, ওই কপিতে ইন্ডিয়ান সিটিজেনের সই চাই। নায়ক বলে, আমি তো সিটিজেন, আমি সই করে দেব। আজাদ বলছে, আপনার মতো নাগরিকের না, ডিওন রেবেল হেড অফ সাইন। নায়ক বলে, তুই কি ভাবছিস ভাই, গভর্নমেন্ট তোর ডিমান্ড কি পূরণ করবে? 2টো বক্স পাঠাচ্ছি। গেট খুলে সুজি বক্স 2টো নিয়ে আসলো। যেদিন টাকার গাড়ি চুরি করার প্ল্যান করেছিল সেদিন আজাদ বলছে, আমি আর বাবা টাকার গাড়ি কিডন্যাপ করব। আর বাকি মেয়েরা 10,044 কোটি মানুষের ভাগ্য তৈরি করবে। মেয়েরা তো ছদ্মবেশে গর্ভবতীর নাম করে পুলিশের গাড়িতে উঠলো। বাচ্চা হবার মতো চিৎকারও করলো। পুলিশ বলে, কি হয়েছে, ছেলে না মেয়ে? বন্দুক ধরলো। তখনই ভোটের মেশিন চুরি করলো।
পর্দা সরিয়ে বাকি ভোটের মেশিনগুলো দেখালো। 9 লক্ষ ভোটের মেশিন আছে, নতুন মেশিন তৈরি করতে গেলে 2 পুরুষ কেটে যাবে। এত বড় খবর, হাইকোর্টে মিটিং হচ্ছে। এই স্যার বলছে ভোটের মেশিনের পরিবর্তে ও চাইছে 53টা কোম্পানি বন্ধ করতে। আর এই এক একটা কোম্পানিতে প্রায় 40 থেকে 44 হাজার করে কেস আছে। একজন স্যার বলে না না, এইসব মানতে হবে না। আর একজন স্যার উঠে বলছে ওর কাজটা ভুল হতে পারে, কিন্তু ওই কোম্পানির আশেপাশের পরিবেশ পুরো খারাপ করে দিয়েছে। ডিওন রেবেল হেড স্যার বলছে আজকে আমাদের ধুমকি দিয়ে সঠিক কাজ করাচ্ছে। সই করে দিল, একে একে ফ্যাক্টরি বন্ধ করে দিল। এবার তো কালি আরো ফাটবে। কালির কাছে টাকার গাড়ি চাইছে। টাকার গাড়ি কোথায় আছে জানার জন্য বিক্রমের বন্ধুদের তো অত্যাচার করছে। আজাদ বলছে আমার বাবাকে দেশদ্রোহী বলেছিল, সত্যির জন্য মিথ্যা চিয়ারা করেছি। সবার সামনে আজাদের ছদ্মবেশ খুলল। আমার আরেকটা ডিমান্ড আছে তোমাদের ওপর। দোকান থেকে যা কিছু নাও প্রশ্ন করো তো। ধরো দোকান থেকে একটা পেন নিলে, পেনটা তো হাতে লিখে দেখো পেনটা লিখছে কিনা। আবার দোকানদারকে বলো পেনে থেকে বল পড়ে যাবে না তো। যদি একটা খাতা কেনো, পৃষ্ঠাটা চেক করে দেখো পৃষ্ঠাটা মোটা তো। তাহলে যখন 5 বছরের জন্য সরকার বাঁচো তখন প্রশ্ন করো না তো। প্রশ্ন করো 5 বছরের জন্য সরকার আমার জন্য কি কাজ করবে, আমার পরিবারের জন্য কি কাজ করবে। তাহলে দেশ আগাবে, কোনো বিক্রম আজাদের দরকার লাগবে না। সবাই তো খুশি, গাড়িতে ভোটের মেশিন তুলে দিল। ওদিকে কালি মারধর করে আজাদদের ঠিকানা পেয়ে চলে আসলো। কালি আজাদকে তো মারছে, মারতে মারতে যেই বিক্রমের মেরেছে। আজাদ বলে বাবা। কালি বলে বল বাবা, পয়সা কোথায় আছে। কালির মনে গভীর প্রশ্ন, একটা কথা বলো, ছেলে বাবাকে চিনতে পারে না এটা শুনেছি, কিন্তু বাবা ছেলেকে চিনতে পারে না এটা কি করে। তোর বাবাকে কি করে মেরেছি সেটা দেখাই ফের। একই বন্দুক শুট দেখালো, বন্দুক কাজ করে না। বন্দুক ফায়ারের শব্দ হচ্ছে। বিক্রমের অতীতের কথা মনে পড়ছে। বিক্রমের কান্না করতে করতে সব কথা মনে পড়ে গেল। কালির হাতের চেন ধরলো। এখানে বেশ লম্বা মারামারি হলো। কালির তো বেশ ধোলাই দিল। কালির একটা বডিগার্ড আসলো। বিক্রম বলে বাহুবলী, বাবা ছেলেকে তো আদা থেঁতো করছে। আজাদ বলছে বাবা এবার কি করব। বিক্রম বলে তুই একটু মার খা, আমি আইডিয়া নিয়ে আসি। আইডিয়া নিয়ে আসলো গ্যাস সিলিন্ডার। গ্যাস সিলিন্ডার দিয়ে বডিগার্ডকে বেশ পিটালো। ভালোই ভালোই মারামারি তো হলো। কালীকে এবার ফাঁসি দিতে নিয়ে চলে আসলো। সেই ঐশ্বরিয়াকে রঙ্গ করতে করতে কালী দেখিয়েছিল সেই দৃশ্য ফের ফিরে আসলো। কালী বলছে ডিল কর, আমার কাছে কি চাস। আজাদ বলছে নো ডিল। সবাই মিলে কালীকে ফাঁসি দিল। মুভিটা এখানে শেষ হলো। তাড়াতাড়ি কমেন্ট করে বলো তোমার কোন হাইজ্যাকটা ভালো লেগেছে। আমার তো নেতাকে কিডন্যাপ করা সেই হাইজ্যাকটা ভালো লেগেছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে।